তাহলে আজকে আমরা অনুশীলনী 8.3-এর বেসিক বিষয়গুলো জানলাম। পাশাপাশি আমরা দুইটা কাজ সমাধান করলাম। পাশাপাশি আরও আমরা কি করলাম, এই যে অনুশীলনের যে 7 নম্বর সমস্যা আছে, 7 নম্বরে তোমাদের এই ক থেকে নিয়ে বর্গীয় যে পর্যন্ত যতগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা 8 নম্বর থেকে পরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সবসময় চাই যে তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের যে উচ্চতর গণিত বই আছে সেই উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতির তোমরা জানো 3টি অংশ, 8.1, 8.2 এবং 8.3। আমি ইতিপূর্বের ক্লাসে 8.2 শেষ করে দিয়েছি। এবার 8.3-এর সমস্যা সমাধান করবো বলে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। প্রথমে 8.3-এর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এগুলো পরবর্তীতে আমরা কিছু কাজ সমাধান করব, বইয়ে যে কাজের অংশগুলো আছে। এরপর অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথমে আমরা যে বেসিক বিষয়গুলো লাগবে সেইগুলো নিয়ে একটু কথা বলি। তোমরা কোয়াড্র্যান্ট সম্পর্কে ধারণা পেয়েছো অবশ্যই। তারপরে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার বলি যে আমরা যদি এটাকে 4টি ভাগে যদি ভাগ করি এই অংশটাকে, তাহলে এটাকে আমরা বলি প্রথম ভাগ অথবা প্রথম চতুর্ভাগ, অথবা আমরা বলি ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম চতুর্ভাগ। এরপর আমরা এটাকে বলবো দ্বিতীয় চতুর্ভাগ। এরপর এটাকে হবে কি বলবো আমরা, তৃতীয় চতুর্ভাগ। এটা হবে চতুর্থ চতুর্ভাগ। এগুলো তোমাদের জানা অলরেডি হয়ে গেছে। এরপরেও তোমাদেরকে আরেকবার জাস্ট মনে করে দেওয়ার জন্য আমি বলতেছি যে এখানে আমরা জানি কি অল পজিটিভ, এখানে আমরা জানি কি অল পজিটিভ, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, 6টি অনুপাতের মধ্যে যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক এই সবগুলো হবে এই কোয়াড্র্যান্টে বা এই চতুর্ভাগে সবগুলো পজিটিভ হবে। আর এখানে আমরা জানি যে এই যে সাইন এবং কোসেক এই দুইটা অনুপাত এই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হবে, আর বাকি 4টা অনুপাত এখানে কি হবে, নেগেটিভ হবে। এরপর তৃতীয় চতুর্ভাগের কথা যদি আমরা চিন্তা করি, এখানে এই যে টেন এবং কট এই দুইটা হবে এখানে পজিটিভ, আর বাকি যে 4টা থাকবে সেগুলো হবে এখানে নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কস এবং সেক এই দুটো হবে এখানে পজিটিভ, বাকি যে আরো 4টা অনুপাত আছে সেগুলো হবে এখানে নেগেটিভ। এগুলো তোমরা জানো, তারপরেও আরেকবার রিভাইজ করার জন্য তোমাদেরকে বললাম। এই চতুর্ভাগের সাথে সাথে আমাদের 8.3-এর সমস্যা সমাধান করার জন্য আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি π/2 এর সহগ বিজোড় হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কারণ আমি যদি এটাকে যদি এইভাবে লিখি যে n ইন্টু π/2 প্লাস মাইনাস 310, এই n এর মান যে আছে, n বলতে এখানে বোঝাবে 1 2 3 ইত্যাদি। এখানে n এর মান যদি এরকম 1 অথবা 1 হয়, 3 হয় অথবা 5 হয়, এরকম যদি বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমাদের যে অনুপাতগুলো থাকবে এই অনুপাতগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে। কি ধরনের চেঞ্জ হবে সেটা আমাদেরকে জানতে হবে। কি ধরনের চেঞ্জ হবে, যদি n এর মান বিজোড় হয় তাহলে এই সাইন থিটা পরিবর্তন হয়ে যাবে কস থিটা, আর টেন থিটা যদি থাকে তাহলে পরিবর্তন হয়ে যাবে এটা কট থিটা, আর যদি সেক থিটা থাকে তাহলে পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে কসেক থিটা। সাইন থাকলে কস, টেন থাকলে কট এবং সেক থাকলে কসেক। অনুরূপভাবে যদি কস থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে সাইন, কট থাকলেও হবে টেন, কসেক থাকলেও হবে কি সেক।
এই বিষয়গুলো এভাবে চেঞ্জ হবে। আরও একটা জিনিস লাগবে, তোমরা সাধারণ গণিতেও অনুশীলনী 9.2 যে একটা চার্ট পড়েছো কত ডিগ্রির মান কত, সেই চার্টটাও কিন্তু এখানে লাগবে। তবে এই চার্টটা এখানে ভিন্নভাবে লাগবে। কীরকম ভিন্নভাবে? আমরা ওখানে পড়েছি যে π/3, এটা আমরা পড়িনি, কিন্তু ওখানে পড়েছিলাম আমরা কত 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আমি 8.2 আলোচনা করেছি, সেখানে কিছু মান ব্যবহার করেছি আমরা। তাহলে পায়ের মান এই অধ্যায়ে আমরা পায়ের মান ধরবো কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে π/3 বলতে যখন আমরা এরকম সংখ্যা পাবো, পায়ের মান 180 অর্থাৎ 180 ধরে আমরা 3 দিয়ে সেটাকে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো এটা কত ডিগ্রি। তাহলে আমরা এর 9.2 এর ত্রিকোণমিতির সাধারণ গণিতের সেই সমস্যা সমাধান করার জন্য আমরা যে চার্টটা পড়েছিলাম সেই চার্টটা আমরা মনে করতে পারবো। এছাড়াও তোমাদের এই হায়ার ম্যাথ বইতেও আছে, 3টে অংশ এখানে আছে। আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শুধুমাত্র সাইনের মান মনে রাখলে কীভাবে পুরো চার্টটাই তোমরা মনে রাখতে পারবে, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা অনেকেই দেখেছো, কমেন্ট করেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 8.3 সমস্যার সমাধান করার জন্য। তাহলে চলো আমরা 8.3 একটা কাজ প্রথমে আমরা সমাধান করব, এরপরে আমরা বাকি কাজগুলো করব। তাহলে চলো কাজ যেটা আমরা সমাধান করব সেটা কি দেখি। প্রশ্নটা আমরা লিখি। দেখো এটা কাজের মধ্যে এখানে আছে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে cos স্কয়ার π/15 প্লাস cos স্কয়ার 13π/30 প্লাস cos স্কয়ার 16π/15 প্লাস cos স্কয়ার 47π/30। এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের কি করতে হবে? এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার সময় দেখো, যদি এই সংখ্যাগুলো এমন হতো যদি π/3, π/2, π/6, π/4 এরকম যদি থাকতো, তাহলে কিন্তু আমরা ওই যে চার্ট আমাদের ছিল মানের কত ডিগ্রি মান কত, সেইটা ব্যবহার করে কিন্তু আমরা এখানে মানগুলো বসাই দিতে পারতাম। কিন্তু এখানে যে π/15, π/30, π/15 এরকম মান কিন্তু আমাদের চার্টে নাই। তাহলে আমাদের কি করতে হবে? একটু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। চলো কৌশল অবলম্বন করি। প্রথমে যে কৌশলটা অবলম্বন করব, এখানে যেহেতু 15 আছে, 30 আছে, আবার 15, আবার 30, তাহলে আমরা প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে এগুলোকে আমি কি করে নিব? সমান বানিয়ে নেব। এই যে হরগুলো আছে, হরগুলো আমরা কি করব? সমান বানিয়ে নেব। তাহলে প্রথমে যদি আমরা এটা নিয়ে চিন্তা করি cos স্কয়ার, এটা যদি লব এবং হরকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে 2π/30 হচ্ছে আমার। এরপর এখানে 30 আমার আছে, তাহলে এটা আমার কিছু করতে হবে না। এরপরে cos স্কয়ার, তাহলে 16π/15, তাহলে 15 কে 30 বানাবো আমরা 2 দিয়ে গুণ করব, আর উপরেও তাহলে 2 দ্বারা আমরা গুণ করব 16π। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 32π। এরপর আমরা যে কাজটা করব, এখানে তো 30 আছে, তাহলে আমরা লিখে দিব cos স্কয়ার 47π/30। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এই লাইনে আমরা প্রত্যেকটার হর আমরা কি করলাম? সমান বানাইলাম। 15 ছিল, 30 হয়েছে, সব 30 30 30 30। এবার দেখো এই যে এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.1 9.1 সেই সমস্যাগুলো সমাধান করার সময় সূত্র করেছি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের সবগুলো cos আছে, sin কিন্তু আমাদের নাই। তাহলে আমরা কি করব? এখানে আমাদেরকে sin নিয়ে আসতে হবে। sin যদি আমরা নিয়ে আসতে চাই,
তাহলে আমরা কি করতে, এই যে একটু আগে তোমাদের দেখিয়েছি যে n এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হয়, আর কজ পরিবর্তন হয়ে সাইন হয়। তাহলে আমাদের এই যে মানগুলো আছে 2 পাই, 13 পাই, 32 পাই, 47 পাই, এগুলোকে ঠিক করতে হবে। তাহলে এই দুটো একই রকম না হলে কিন্তু আমাদের সূত্রটা ব্যবহার করতে পারবো না। সেজন্য আমরা এখানে কি করব, আমরা চেষ্টা করব কিভাবে এই 2 পাই অথবা 13 পাইয়ের মতো এই দুটোকে তৈরি করা যায়। সেগুলোকে তো তৈরি করতে গেলে যদি পাই বাই 2 এর মান আমার বিজোড় চলে আসে, তাহলে বিজোড় আসলেই কিন্তু আমার কস পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটার মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে যেহেতু দুইটা ছোট আছে 2 পাই আর 13 পাই যেহেতু ছোট, এই দুটো আমরা রেখে দেব, আর বাকি দুইটাকে আমরা এই দুইটার মতো বানানোর জন্য চেষ্টা করব। তাহলে চলো কিভাবে এটা করা যায় আমরা দেখি। তাহলে এখানে cos স্কয়ার 2 পাই বাই 30 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু আমাদের এখানে কাজ করতে হবে cos, এখানে আমরা 13 পাই এবং 2 পাই দুটোর মধ্যে যে কোনো একটা তৈরি করব। তাহলে এখানে আমাদের 13 পাইটা করতে সুবিধা হবে। তাহলে 13 পাই বাই 30, তাহলে এখানে আমি কি দিব, এখানে মাইনাসও দিতে পারি প্লাসও দিতে পারি। এখন আমার কি মাইনাস দিলে মিলবে নাকি প্লাস দিলে মিলবে সেটা কিন্তু আমরা চিন্তা করব। এরপর এখানে আমি যদি একটা পাই দেই, তাহলে পায়ের সমান আমরা কি দিতে পারি বা এখানে কত হইতে পারে। তাহলে আমরা প্রথমে চিন্তা করি যে এখানে তো 13 আমরা দিয়েছি কিন্তু 32 আমাদের কিভাবে মিলবে সেটা আমাদের চিন্তা করতে হবে। এখন যদি আমি এখানে পাই রাখি তাহলে 30 পাই লসাগু যদি আমরা করি 30 পাই থেকে 13 পাই বিয়োগ করলে কিন্তু আমাদের 17 চলে আসে। তাহলে কিন্তু আমাদের 32 কিন্তু এখানে মিলে না, 32 মিলে না। তাহলে আমরা এখন কি করব, এখন যদি আমি এখানে প্লাস চিহ্ন দিই তাহলে 30 পাই আর 13 পাই মিলে আমার কিন্তু আবার 43 হয়ে যায়, 43 হয়ে যায়। এই ঝামেলাগুলো আছে, সেজন্য আমরা কি করব, চিন্তা করে দেখলাম যে এখানে যদি আমরা পাইয়ের পরিবর্তে এখানে পাই বাই 2 দেই আর এখানে ধরো একটা 3 দিলাম, তাহলে দেখো এখানে আমাদের মানটা পরিবর্তন হয় কিনা আমরা একটু দেখি। যদি আমরা এটা লসাগু করি দেখো এই 2 আর 30 লসাগু কত হবে 30, লসাগু 30, 2 দ্বারা 30 কে ভাগ করলে 15, 15 আর 3 যদি আমরা গুণ করি 45, 45 থেকে যদি আমরা 13 যদি আমরা বিয়োগ করি দেখো 45 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, এই 32টা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু আমরা 32 পেয়ে যাব। তাহলে আমাদের এই কাজটা শেষ। পরে আছে কি প্লাস cos স্কয়ার, এখানে এটা আমরা একটু নিচে লিখি ওই পাশে যেহেতু দেখা যাচ্ছে না, তোমরা কিন্তু পাশে লিখবে, এটা পাশে লিখবে। তাহলে আমি যদি এখানে আবার যদি cos লিখি তাহলে cos, তাহলে এখানে আর বাকি থাকলো কি আমাদের 2 পাই আছে, তাহলে আমরা এখানে লিখলাম 2 পাই বাই 30। তাহলে এখানে মাইনাস দিয়ে চিন্তা করি, প্রথমে আমরা মাইনাস দিয়ে চিন্তা করব, যদি মাইনাস দিয়ে না মিলে তাহলে আমরা কি করব প্লাস দেব, মাইনাস দিয়ে না মিললে কি করব আমরা প্লাস দেব। কত দিব আমরা 2 পাই, 2 পাই বাই 30, 2 পাই বাই 30, ঠিক আছে 2 পাই বাই 30। তাহলে এখানে আমরা মাইনাস দিলাম। এখন এখানে আবার তাহলে আমরা পাই বাই 2 দেই, পাই বাই 2 ইনটু এখানে 3 দিলাম। তাহলে দেখো এখানে আমরা যদি লসাগু করি তাহলে 2 দ্বারা 30 কে ভাগ করলে কত 15, 15 আর 3 আমরা গুণ করলে কত হবে 45, 45। তাহলে 45 থেকে যদি আমরা এই 2 পাই যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত সেটা আমরা এখানে প্রথমে চিন্তা করি। 45 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের আসে 43, তাহলে এখানে তো আমাদের 43 নেই, আসে আমাদের কত 47। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন যদি দেই তাহলে এখন কি হবে, প্লাস চিহ্ন যদি আমরা দেই তাহলে
এটা 45 আর 2 মিলে আমাদের কি হবে এই 47 হয়ে যাবে। এখানে কিন্তু স্কোয়ারটা কিন্তু থাকবে, এই যে উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা কিন্তু এখানে আছে। আচ্ছা, তাহলে পরের লাইন আমরা কি করব, cos square 2 pi by 30 plus cos square 13 pi by 30 প্লাস এই যে এখানে আমাদের এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, একটা বুঝলে তোমরা পরের সমস্যাগুলো এমনিতেই সমাধান করতে পারবে। এখানে যে মাইনাসের আগে যতটুকু আছে এতটুকু তো আমাদের কোয়াড্রেন্ট হিসাব করতে হবে, আর বাকি যেটা আছে এটা আমাদের থিটা হিসেবে থাকবে, থিটা হিসেবে থাকবে। তার প্রথমটা কি হিসেবে কাজ করতে হবে, কোয়াড্রেন্ট হিসেবে, কোয়াড্রেন্ট হিসেবে, আর এই দ্বিতীয়টা থিটা হিসেবে থাকবে। তাহলে আমরা এটা হিসাব করি, দেখো এখানে যে 3 আছে, যে 3 এটা কি জোড় না বিজোড়, নিশ্চয়ই বিজোড়। তাহলে বিজোড়ের আমরা কি বলছিলাম, cos পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, sin হয়ে যাবে, cos পরিবর্তন হয়ে sin হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই cos এর পরিবর্তে রাখলাম আমরা কি sin। আচ্ছা, এরপর আমরা দেখব যে এখানে এই যে এটা কোয়াড্রেন্ট ঘোরালে এটা কোথায় যায় পড়ে, মাইনাস হবে নাকি প্লাস হবে। তাহলে এই কোয়াড্রেন্টটা যদি আমি ঘোরাই, হ্যাঁ এখানে যদি একটা কোয়াড্রেন্ট আমি রাখি, যদি ঘোরাই তাহলে 3 পাই বাই 2, এই একটা করে ঘোরা হচ্ছে কত, পাই বাই 2, একটা করে ঘর পাই বাই 2, একটা করে চতুর্ভাগ পাই বাই 2। তাহলে এখানে পাই বাই 2, এখানে পাই বাই 2, এখানে পাই বাই 2, আবার কি আছে মাইনাস। তো মাইনাসের কারণে এটা আবার এদিকে ব্যাক করবে, ব্যাক করলে এই ঘরে আমরা জানি কি এই ঘরে cos, এই ঘরে cos নেগেটিভ, নেগেটিভ পজিটিভ আমরা কোন ঘরে বলছিলাম, cos এবং sec পজিটিভ হচ্ছে এই চতুর্থ কোয়াড্রেন্টে, তৃতীয় কোয়াড্রেন্টে কি নেগেটিভ। তাহলে আমরা এখানে কি দেব, একটা মাইনাস দিয়ে দেব, মাইনাস দিয়ে দেবো। আর এই যে 13 পাই বাই 30 এটা কিন্তু থিটা হিসেবে এখানে থাকবে। আমরা এখানে লিখে দিলাম এটা এই 13 পাই বাই 30 স্কয়ার। আবার এই প্লাসটা আমরা এখানে দিলাম, আবার এই এখানে বিজোড় আছে, আবার এখানে বিজোড় আছে 3, তাহলে cos পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, sin হয়ে যাবে, cos পরিবর্তন হয়ে sin হয়ে যাবে। এরপরে যদি আমরা এটাকে আবার কোয়াড্রেন্ট হিসাব করি, এই অংশটুকু চলে যাবে কোয়াড্রেন্ট হিসাবে বা চতুর্ভাগে, আর থিটা হিসেবে এটা থাকবে, থিটা হিসেবে এটা থাকবে। তাহলে চলো আমরা কোয়াড্রেন্ট ঘোরাই, যদি আমরা কোয়াড্রেন্ট ঘোরাই, হ্যাঁ এখানে আমরা কি দেখব, তাহলে এই 3 পাই বাই 2, তাহলে একটা পাই বাই 2, দুইটা পাই বাই 2, তিনটা পাই বাই 2, এই প্লাস চিহ্নের কারণে এটা এদিকে চলে আসবে। তাহলে এই ঘরে cos কি পজিটিভ না নেগেটিভ, আমরা একটু আগেই দেখেছিলাম যে চতুর্থ কোয়াড্রেন্টে cos এবং sec এই দুটো পজিটিভ, আর বাকি চারটা নেগেটিভ, বাকি চারটা নেগেটিভ। তাহলে এই সাইড এই cosটা এখানে যদি পজিটিভ তাহলে আর মাইনাস হবে না, এই থিটা হিসেবে আমরা এই 2 পাই বাই 13 যেটা আমরা রেখে দিব, উপরে কিন্তু স্কয়ার থাকবে। এখন যদি এই লাইনটা আমরা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু সূত্র চলে আসবে, কারণ এখানে দুইটা কল আছে, দুইটা সাইন আছে, একটা করে সাইন আর একটা করে cos মিলে আমাদের কিন্তু সেই সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে চলো আমরা সেই কাজটা করি এখন। তাহলে এখানে আমরা কি লিখবো, cos স্কয়ার 2 পাই বাই 30 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস এই মাইনাস কিন্তু আমরা স্কয়ার করে দিই, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হলো কি sin স্কয়ার 13 পাই বাই 30 প্লাস এটা হবে কি sin স্কয়ার 2 পাই বাই 30, 2 পাই বাই 30, ঠিক আছে। এবার আমরা সূত্র কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এবার একটা করে sin এবং একটা করে cos আমরা একত্র করি। যদি একত্র করি কি হবে দেখো, এখানে এখানে একটা sin নিয়ে আসলাম, এই 2 পাই আছে যেহেতু এই 2 পাইটা সেখানে নিয়ে আসলাম এখানে, তাহলে sin স্কয়ার 2 পাই বাই 30 প্লাস এই cos স্কয়ার 2 পাই বাই 30, আবার প্লাস এই sin স্কয়ারটা এখানে লিখলাম
সাইন স্কোয়ার 13π/30 আর এটা যদি লিখি কস স্কোয়ার 13π/30। তোমরা যদি এই লাইনের পরেও যদি এখানে মান বসিয়ে দাও তাহলেও কিন্তু হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা অতিরিক্ত করলাম, এই লাইনে এমনিতে লেখার প্রয়োজন নেই। তোমরা যদি বলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখে দিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আবার আরেকটা 1 লিখে দিলাম, তাহলে 1 আর 1 2 হয়ে গেল। এটা কোনো সমস্যা নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা করে সাইন এবং একটা করে কস একত্র করে জোড়াটা মিলানোর জন্য চেষ্টা করি। তাহলে চলো এখানে আমরা কি কাজ করবো, দেখো এই সাইন আর কস স্কয়ার মিলে 1, এই সাইন স্কয়ার কস স্কয়ার মিলে 1, 1 আর 1 যোগ করলে হয়ে গেল 2। এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আমাদের এই যে প্রথম কাজ যেটা আমরা সমাধান করলাম এটা কিন্তু শেষ হয়ে গেল। অতি সহজ, একেবারেই সহজ। প্রথম দেখলে একটু মাথা ঝিমঝিম করতে পারে, কিন্তু আসলে কিন্তু এতটা একটা কঠিন নয়, একেবারেই সহজ, একেবারেই সহজ। তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে ভালো করতে পারবে। গণিত কিন্তু একেবারে সহজ, কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয় কেন, আমরা যে একটা নতুন নিয়মের সমস্যা সমাধান করলে সেটা কয়েকদিন আবার দেখি না, আবার অনেকদিন পরে সেটার দিকে তাকাই, তখন কিন্তু এটা আমাদের কাছে আবার নতুন মনে হয়। নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর চলো এবার আমরা আরেকটা কাজ আমরা এবার সমাধান করি, তাহলে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা কাজ সমাধান করব বইতে। এখন যে কাজটা আমরা সমাধান করব সেটা আগেটা বলছিলাম মান নির্ণয় করো, আর এটা বলছে সমাধান করো। সমাধান করো যখনই বলবে তখন তোমাকে অবশ্যই থিটার মান বের করতে হবে। থিটা না থাকলে আলফা থাকবে, আলফা না থাকলে বিটা থাকবে, বিটা না থাকলে গামা থাকবে, তাহলে এবিসি যাই কিছু থাকবে, তখন কিন্তু তোমার সেটার মান বের করতে হবে। তাহলে চলো আগে আমরা প্রশ্নটা লিখি, এরপরে আমরা এটা বুঝতে পারবো আসলে কি করতে হবে। তাহলে এটা হলো 2 sin থিটা cos থিটা প্লাস √3, আর এবার আসছে √3 cos থিটা 4 sin থিটা 4 sin থিটা। এখন আমরা 2 দ্বারা গুণ করে দিই, 2 sin থিটা cos থিটা প্লাস 2 আর √3 গুণ করলে 2 √3। এগুলো আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে √3 cos থিটা মাইনাস এ প্লাস, এটা আবার এই পাশে এসে মাইনাস হয়ে যাবে 4 sin থিটা ইকুয়াল টু 0। এখন আমরা যে কাজটা করব সেটা যেগুলো মিল আছে সেগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, যেগুলো মিল আছে সেগুলো এক পাশে নিয়ে আসবো। আমাদের এই যে দেখো 2 √3 এখানে আছে, এখানে √3 আছে, এই দুটো একত্রে রাখবো, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, এগুলো আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে 2 sin থিটা cos থিটা, আর এটা এখানে নিয়ে আসলাম 4 sin থিটা মাইনাস √3 cos থিটা, আর এখানে প্লাস 2 √3 ইকুয়াল টু 0। তাহলে বাদে এখানে কি মিল আছে, এটা 2 আছে, এখানে 4 আছে, 2 দ্বারা 4 কে ভাগ করা যাবে, sin আছে, তাহলে আমরা 2 sin থিটা কমন নিলাম। 2 sin থিটা যদি আমরা কমন নেই তাহলে এখানে বাকি থাকলো কি cos থিটা মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, আর sin থিটা আমরা কমন নিয়েছি, আর কিছু নেই। আর এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে √3 নিলাম, এখানে থাকলো cos থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস, এখানে থাকলো শুধু 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো কি মিল আছে, cos থিটা -2 এবং cos থিটা -2 আমাদের মিল আছে এখানে। তাহলে আমরা এই দুটো থেকে একটা নিব, দুটো থেকে যদি আমরা একটা নেই তাহলে cos থিটা -2, আর এখানে থাকলো 2 sin থিটা -√3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা কি লিখি, এখন আমরা লিখি যে হয় এত সমান 0, না হয় এত সমান 0। এই যে কথাটা আমরা লিখি, কেন লিখি, এর কারণটা কি? অনেকে আমরা কিন্তু অনেক অঙ্কে কিন্তু মিডল টার্মের অঙ্কে বা অন্য কোনো জায়গায়
যেখানে সমান 0 থেকে মান বের করতে হয়, সেখানে কিন্তু আমরা এগুলো লিখি, হয় এত সমান 0, না হয় এত সমান 0। তাহলে এই অর্থটা কিন্তু অনেকে কিন্তু জানে না। দেখো, দুইটা সংখ্যার যোগফল কখন শূন্য হবে? দুইটা সংখ্যার যোগফল কখন শূন্য হবে? যখন যে কোনো একটার মান শূন্য হবে, কমপক্ষে যে কোনো একটার মান শূন্য হবে। যেমন ধর আমি রেজাল্ট যদি 0 লিখি, এখানে 2 লিখলাম, এখানে কমপক্ষে 0 লিখতে হবে। 0 আর 2 গুণ করলে 0, অথবা 2 আর 0 গুণ করলে 0, অথবা 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। আর কোনো গুণফলের রেজাল্ট 0 হওয়ার শর্ত কি? যে দুইটার মধ্যে কমপক্ষে একটা হলেও 0 হইতে হবে। সেজন্য আমরা লিখি দুটার গুণফল যেহেতু 0, তাহলে হয় এটা সমান 0 হবে, না হলে এটা সমান 0 হবে। দুইটার একটাও যদি 0 না হয়, তাহলে এই গুণফল 0 হওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা সেই কথাটা লিখি, যে হয় প্রথমটা 0 হবে অথবা দ্বিতীয়টা 0 হবে। তাহলে হয় cos θ minus 2 equal to 0, অথবা 2 sin θ minus √3 equal to 0, বা cos θ equal to 2, বা 2 sin θ equal to √3, বা sin θ equal to √3, এটা গুণ ছিল পাশে 2, এর পাশে কি হবে? ভাগ হবে √3/2। আচ্ছা, এখন এই যে cos θ আমাদের 2 বের হইছে, আমরা যে সার্ট করেছি, সার্টে কিন্তু cos এর মান 2 কিন্তু নাই, আছে নাই? আর আমরা এটাও জানি যে cos θ এর সর্বনিম্ন মান হচ্ছে -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে +1। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই cos এর মানটা নিতে পারবো না, সেজন্য আমরা কি লিখব? কিন্তু cos θ is not equal to 2, অর্থাৎ cos θ এর মান 2 হতে পারে না। তাহলে কি হবে? এটা আমরা কাজ করব, sin θ equal to √3/2, sin θ equal to √3/2। তাহলে দেখো, sin θ সমান যদি √3/2 হয়, তাহলে sin θ equal to, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো থিটার মান বের করতে হবে। কার মান বের করতে হবে? থিটার মান বের করতে হবে। তাহলে এখানে √3/2 আছে, এই সাইনটা আমার উঠাই দিতে হবে। সাইনটা উঠাই দিতে হলে আমার এই পাশে একটা সাইন লাগবে। এখন আমি চিন্তা করব যে সাইন কত ডিগ্রির মান? এই √3/2। সাইন কত ডিগ্রির মান? √3/2। তাহলে আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে আমরা এই চ্যাপ্টারে হায়ার ম্যাথে আমরা 60 ডিগ্রিকে তো 60 ডিগ্রি লিখতে পারবো না, আমরা পায়ের মাধ্যমে লিখবো। তাহলে পায়ের মাধ্যমে কিভাবে লিখবো? আমরা এখানে লিখবো π/3। কত লিখবো? π/3। পায়ের মান যদি 180 ধরি, 180কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি। তো ওই বোকা থেকে সাইন সাইন বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি θ = π/3। এখন এ পর্যন্ত কিন্তু অনেকের কাছে মনে হইতে পারে যে সমস্যার সমাধান শেষ, কিন্তু শেষ না। আমাদের একটা শর্ত ছিল, সেই শর্তটা কি ছিল? 0 লেস দ্যান θ লেস দ্যান 2π, মানে এই থিটার মান আমাদের বের করতে হবে 0 এর চাইতে বড়, 360 ডিগ্রি চেয়ে ছোট। 0 এর চাইতে বড় আর 360 অথবা 2π এর চেয়ে ছোট। তাহলে এটা তো বের হলো, ঠিক আছে, এটা মানে হলো 60 ডিগ্রি, 0 এর চাইতে বড়, 2π এর চাইতে ছোট হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা জানি এই যে কোয়াড্রেন্ট যদি আমরা হিসাব করি, সাইনের মান কিন্তু এই দুই ঘরে কি পজিটিভ। সাইনের মান এখানে যেহেতু পজিটিভ মান বের হয়েছে, √3/2 পজিটিভ মান বের হয়েছে, তাহলে এই ঘরেও কিন্তু পজিটিভ সাইন, আবার এই ঘরেও কিন্তু সাইন পজিটিভ। আমরা যারা বের করেছি 60 ডিগ্রি, এটা কিন্তু এই ঘরে বের করেছি। তাহলে এটার কাজ আমাদের করতে হবে। এটার কাজ আমরা কিভাবে করব? তাহলে দেখো, আমরা এই যে কোয়াড্রেন্টে এখানে কত ছিল? π/2, আর এখানে হলো π। তাহলে আমরা যদি এই ঘরে যদি কাজ করতে চাই, আমাদের পায়ে আসতে হবে, পায়ে থেকে মাইনাস করে দিয়ে যাইতে হবে। কিভাবে লিখবো সেটা তোমাদের দেখেন। তাহলে আমরা লিখি আবার sin θ = sin sin, তাহলে এটা আমরা লিখবো প্রথমে পাই, তাহলে ব্যাক করতে হবে, তাহলে মাইনাস দিব, আর এই যে কত ডিগ্রি মান? √3/2, π/3 এর মান, তাহলে এই π/3টা আমরা আবার এখানে দেব।
যদি আমরা এই ঘরে আসতে চাইতাম তাহলে কি করতে হবে, প্লাস দিতাম, প্লাস দিয়ে আমরা এদিকে ফিরে আসতাম। যদি ব্যাক করে যেতে চাই তাহলে মাইনাস দিতে হবে। আমাদের এই প্লাসের যে মানগুলো থাকবে সবগুলো হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ওটা এই দিক থেকে এদিকে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আরেকটা মান এখানে পেয়ে যাবো। তাহলে দেখো বা সাইন থিটা ইকুয়াল টু সাইন, এর লসাগু করি 3 আর পাই গুণ করলে 3 পাই মাইনাস পাই। এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন সাইন যদি বাদ দিয়ে দিই, থিটা ইকুয়াল টু 3 পাই থেকে পাই বিয়োগ করলে কত 2 পাই, নিচে থাকলো 3। তাহলে আমাদের থিটার দুটো মান বেরিয়েছে, একটা হলো পাই বাই 3 আর এটা হচ্ছে 2 পাই বাই 3। এই দুইটাই কিন্তু এই শর্ত কিন্তু মানছে, 0-এর সাথে বড় এবং 2 পাইয়ের চেয়ে ছোট, 2 পাইয়ের চেয়ে ছোট। তাহলে সলভড, আমাদের সমাধানটা হয়ে গেল, সমাধানটা হয়ে গেল। তার কাজ শেষ। এবার আমরা আমাদের মূল অনুশীলনীতে যাব। মূল অনুশীলনীতে আমরা যে সমস্যাগুলো আছে এখানে 6 পর্যন্ত আছে অবজেক্টিভ। হ্যাঁ, 6 পর্যন্ত আছে অবজেক্টিভ। আমরা অবজেক্টিভ না করে প্রথমে আমরা যে সমস্যা আছে সেগুলো আমরা প্রথমে সমাধান করবো। সেগুলো আছে 7 নম্বর থেকে, কয় নম্বর থেকে, 7 নম্বর থেকে। 7 নম্বর থেকে যদি আমরা এগুলো যদি দেখি তাহলে 7-এ বলছে মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয় করো। তাহলে মান কিভাবে নির্ণয় করবো, চলো মান নির্ণয়টা আমরা শিখি। এগুলো শিখলে তোমাদের উপরের অবজেক্টিভের অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে। তাহলে আবার 7 নম্বরের ক, মান নির্ণয় করো 7-এর ক। 7-এর ক তে আমাদের এখানে আছে sin 7 পাই, sin 7 পাই, এটা মান নির্ণয় করতে হবে, sin 7 পাই। এখন আমরা এর আগে যে সমস্যাগুলো সমাধান করলাম সেখানে দেখলাম যে এখানে প্লাস অথবা মাইনাস একটা কিছু থাকে, প্লাস অথবা মাইনাস একটা কিছু থাকে। আমরা প্লাস সহ আগেরটুকু কোয়াড্রেন্টে কাজ করি আর প্লাসের পরেরটুকু আমরা থিটা হিসেবে রাখি। কিন্তু এখানে কিছু নাই, এখানে একটা সংখ্যা আছে, কিচ্ছু নাই, আছে কিছু নাই। কিন্তু কিছু না থাকলে তো হবে না, কিছু থাকতে হবে। তাহলে আমরা এবার কি করব, তাহলে আমরা কিছু নিয়ে আসি। তাহলে এমন কিছু নিয়ে আসবো যেটা লিখলে মানের কোনো পরিবর্তন হবে না। এমন কিছু নিয়ে আসবো যেটা যোগ করলে অথবা বিয়োগ করলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন 7 পাইয়ের সাথে 0 আমি যদি যোগ করি তাহলেও কোনো সমস্যা নেই, 7 পাই থাকবে। 7 পাই থেকে 0 বিয়োগ করলে আবার 7 পাই থাকবে। ঠিক আছে, এখন আমরা এটা এভাবে সরাসরি কাজ করতে পারি, আর তোমরা ইচ্ছা করলে এটাকে পাই বাই 2 বানিয়ে নিতে পারো। তাহলে এখানে আমাদের কোঅর্ডিনেট হিসাব করতে হবে, কোঅর্ডিনেট হিসাব করতে হবে। যদি পাই দিয়ে আমরা হিসাব করি এই দুইটি একসাথে হিসাব করতে হবে। আর যদি আমরা এখানে পাই বাই 2 বানাই তাহলে আমাদের এক ঘর করে হিসাব করতে হবে। as you wish, there is no problem. তাহলে আমরা যদি এইভাবে কাজটা করি পাই, তাহলে আবার কি হবে, আমরা এখানে এস আছে পাই, পাই হলো 7 বার, পাই কয়বার 7 বার, পাই হলো 7 বার। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। ঠিক আছে, 7 বার হলো। তাহলে এখন 7 বার যেহেতু হইলো, 7 বার হয়ে কোথায় আসছে, এখানে আসছে। তাহলে এটা কি, এটা দ্বিতীয় কোয়াড্রেন্টের উপরেই আছে, এখনো তৃতীয় কোয়াড্রেন্টে আসে নাই। এখানে তো +0, তৃতীয় কোয়াড্রেন্টে এখনো আসে নাই। আর তৃতীয় কোয়াড্রেন্টে যেহেতু আসে নাই তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টের ভিতরে আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইনের মান এখানে 7। আমি তোমাদেরকে বলছিলাম কি যে জোড় অথবা বিজোড়, জোড় অথবা বিজোড়ের কথা বলছিলাম। কার জোড় বিজোড়ের কথা বলছিলাম, অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে স্যার 7 তো বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয় না কেন, কেন পরিবর্তন হয় না? এখন আমি তো যখন বলেছিলাম তখন বলছিলাম কি পাই বাই 2 এর সহগ যদি বিজোড় হয়, এখানে তো পাই বাই 2 নাই। তোমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য অথবা কনফিউশন দূর করার জন্য ইচ্ছা করলে তোমরা এখানে পাই বাই 2 দিতে পারো। চলো পাই বাই 2 আমরা দিয়েই দিই। তাহলে এখানে দিলাম সাইন, এখানে দিলাম 14 পাই বাই 2 +0। তাহলে দেখো এই 2 দ্বারা 14 কে ভাগ করলে 7 আমার ঠিক থাকলো। তাহলে এবার আমরা 14 বার ঘোরাবো, পাই বাই 2 আমরা 14 বার যদি ঘোরাই, 14 বার ঘোরালে কি দাঁড়াবে, 14 বার যদি আমরা ঘোরাই কোঅর্ডিনেট
তাহলে এই পুরাটা করলে কত হবে 4 বার, কয়বার হবে 4 বার, 1 পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2, 4 পাই বাই 2, ঠিক আছে। তাহলে এবার ধরে 4 বার, 3 বার ঘুরে কি 3 4 12 বার আসবে এখানে, 13 বার 14 বার, 14 বার আসলে এখানেই থাকে। তাহলে এর প্লাস 0, 0 কারণে এদিকে আসবে না, এটার উপরেই থাকবে, দ্বিতীয় কোয়াড্রেন্টের এখানেই থাকবে। তাহলে আর জোরের কারণে 14 যেহেতু জোর সংখ্যা সাইন সাইনে থাকবে, আর যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে যায় না, এই কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, তাহলে সাইন 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত 0, সাইন 0 ডিগ্রি মান কত 0। তাহলে অনেকে বলবা এই অংশ কোথায় গেল, এই অংশ কোথায় গেল, এই অংশ এখানে গেল, ঠিক আছে। এই যে কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্টের মানটা ঘোরানোর সময় আমাদের এই অংশটুকুর কাজ শেষ, আমরা শুধু মান বসাবো যে লাস্টে যেটা দেখবো সেটা। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে ক নাম্বার শেষ। এবার চলো আমরা খ নাম্বারে যাই, 7 খ নাম্বার। খ নম্বরে আমাদের কি আছে দেখো, খ নম্বরে আছে cos 11 পাই বাই 2, 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 ঠিক আছে। তাহলে এখানে কি নাই, প্লাস মাইনাস কিছু নাই, আছে প্লাস মাইনাস কিছু নাই, পাই বাই 2 এর সব 11 আছে, আর কিছু নাই। তাহলে আমরা কার মান বের করব, কার মান। তাহলে চলো আমরা মান বের করার যেহেতু কিছু নাই, তাহলে আমরা এক কাজ করি, তাহলে এখানে cos রাখলাম, এখানে 11 পাই বাই 2 দিলাম, এখানে প্লাস 0 আগের মতই। তাহলে এখন দেখো এই যে আমরা পাই বাই 2 লিখলাম, পাই বাই 2 সহগ কত 11 কি 11 জোর না বিজোর, বিজোর। আর 11 যদি বিজোর হয় তাহলে পাই বাই 2 সব বিজোর হলে কি হয়, cos পরিবর্তন হয়ে sin হয়ে যায়, cos পরিবর্তন হয়ে sin হয়ে যায়। তাহলে cos এর পরিবর্তে আমরা লিখলাম sin। এবার কোয়াড্রেন্ট হিসাব করি, প্লাস হবে নাকি মাইনাস হবে সেটার জন্য কোয়াড্রেন্ট আমাদেরকে হিসাব করতেই হবে। তাহলে দেখো 11 বার যদি ঘোরাই, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 7 8 9 10 11 এখানে আসে, ঠিক আছে। 0 তাহলে ওইদিকে তো যাবে না, 0 তো যদি এখানে কি 1 ডিগ্রিও যদি থাকতো তাহলে এখানে যাইতো, কিন্তু এখানে নাই 0। তাহলে এই কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, cos কি নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে 0। এখন sin 0 ডিগ্রি মান কত 0, -0 আর 0 তো একই কথা, -0 যা 0 একই কথা। তাহলে এখানে আমরা মাইনাসটা দিব না, ডাইরেক্ট আমরা 0 দিয়ে দিলাম অ্যানসার, ঠিক আছে। তাহলে 7 এর যে খ নম্বর প্রশ্ন ছিল সেই প্রশ্নটার সমাধান হয়ে গেল। এবার চলো আমরা গ নম্বরে যাই। গ নম্বর 7 এর গ। তোমাদের অন্য কোনো বিষয় ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ফিজিক্স বায়োলজি যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো ভিডিওর দরকার হলে কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এবার আমরা 7 এর গয়ে যাই। 7 এর গ, 7 এর গতে বলছে cot 11 পাই, cot 11 পাই। তাহলে দেখো cot 11 পাই লিখি, cot 11 পাই। তাহলে এখানেও কি নাই, প্লাস মাইনাস কিছু নাই, প্লাস মাইনাস কিছু নাই, না থাকলে তো আমরা ছাড়বো না। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিব 11 এর পরিবর্তে আমরা দিলাম 22 পাই বাই 2 প্লাস 0, ঠিক আছে। 22 ইন্টু পাই বাই 2 প্লাস 0। এখন দেখো 2 দ্বারা 22 কে ভাগ করলে 11 ঠিক থাকে। তাহলে এই 22 এটা কি জোর না বিজোর, 22 জোর না বিজোর, অবশ্যই জোর। তাহলে কট কটই থাকবে, আর মাইনাস হবে না প্লাস হবে সেটা জানার জন্য আমরা কোয়াড্রেন্ট ঘোরাবো। হ্যাঁ, কোয়াড্রেন্ট যদি আমরা ঘোরাই তাহলে 22 বার, প্রতিটা ঘুরলে 4 বার হয়, তাহলে 5 বার ঘুরলে এখানে আসে হবে 20 বার, 20 বার 21 বার 22 বার এখানে থাকবে। তাহলে এই কোয়াড্রেন্টে কট কি নেগেটিভ, তাহলে মাইনাস কট 0। জানি কি কট 0 মানে কি অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রি মানে কি কট 0 অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে অসংজ্ঞায়িত লিখে দেব, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে এখানে যেহেতু আসছে এই দ্বিতীয় কোয়াড্রেন্টের এটার উপরে যেহেতু আসছে, তৃতীয় কোয়াড্রেন্টে তো এখনো আসে নাই,
তাহলে আমরা সেই হিসেবে এখানে একটা মাইনাস দিতে পারি, অসংজ্ঞায়িত। কিন্তু কোয়াড্রেটিক অসংজ্ঞায়িত, মাইনাস হলে কী হবে আর প্লাস হলে কী হবে। তাহলে আমাদের 7 গ শেষ হয়ে গেল। এবার আমরা এই ঘ নম্বর দিই, ঘ নম্বর 7 ঘ। 7 ঘতে আছে 10 minus 23 pi by 6, 10 minus 23 pi by 6। দেখো এবারও কিন্তু একটা সংখ্যা আছে, কিন্তু আগের মতো শুধু পাই বা পাই বাই 2 কিন্তু নাই, নিচে এবার 6 আছে। আমরা জানি যে আমরা যে মানগুলো শিখেছি এর ভিতরে পাই বাই 2 আছে, পাই বাই 3 আছে, পাই বাই 4 আছে, পাই বাই 6 আছে। তাহলে যেহেতু 6 আসছে এটাকে আমাদেরকে 2 ভাগ করতে হবে। তার আগে আমাদের একটা সূত্র জানতে হবে। কি সূত্র? সূত্রটা হচ্ছে tan minus theta equal to minus tan theta। এটা হলো সূত্র, tan minus theta equal to minus tan theta। সেই হিসেবে আমাদের এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস tan 23 পাই বাই 6, মাইনাস tan, এটাকে আমরা এই পাই বাই 6টা এখানে রাখলাম, পাই বাই 6 এখানে একটা মাইনাস দিলাম। তাহলে আমরা পাই বাই 6 এর মান যেহেতু জানি, তাহলে পাই বাই 6 এখানে রাখলাম। এখানে আমরা কি লিখলে, এই 23 মিলবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে আমরা কি লিখলে আমাদের 23 মিলবে সেটা আমরা চিন্তা করব। তাহলে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো কি হবে। এখানে আমরা যদি লিখি 4 পাই, তাহলে দেখো এই 4 6 24, 24 থেকে 1 বিয়োগ করলে 23, লসাগু করলে কি হবে 4 4 24, 24 থেকে 24 পাই থেকে একটা পাই বিয়োগ করলে কত হবে 23 পাই। আর আরো আমরা কি লিখতে পারি, এখানে তোমাদের হিসাবে সুবিধা 4 এর পরিবর্তে 8 লিখতে পারি, সাথে পাই বাই 2 মাইনাস পাই বাই 6। ঠিক আছে, এবার আমরা কি করব, কোয়াড্রেন্ট ঘোরাবো। কোয়াড্রেন্টে tan কোথায় যায় সেটা দেখবো আমরা। কোয়াড্রেন্ট আমরা এখানে ঘোরাবো, তাহলে 8 বার ঘোরাইতে হবে। তাহলে এবার যদি ঘোরাই, এর 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে আবার 4 বার ঘুরলে এখানে আসবে 8 বার। 8 বারের পরে এখানে কি বলতে হবে মাইনাস, তাহলে মাইনাস গুলো আবার এদিকে চলে আসবে। তাহলে এই কোয়াড্রেন্টে ঘুরবে। এই কোয়াড্রেন্টে tan কি নেগেটিভ, tan তো এই কোয়াড্রেন্টে পজিটিভ, কিন্তু এখানে কি নেগেটিভ। সেই নেগেটিভের কারণে এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো tan পাই বাই 6, tan পাই বাই 6। tan পাই বাই 6 এর মান কত, 6 দিয়ে ভাগ করলে কত হবে 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান আমরা জানি কত 1/√3, 1/√3। তাহলে এই যেখানে লিখলাম 1/√3। তাহলে এটা আমাদের অ্যানসার। তাহলে এবার আমরা 7 এর নম্বর যে সমস্যা আছে সেই নম্বর সমস্যাটা সমাধান করব। 7 এর নম্বর কি আছে, cosec 19 পাই বাই 3, cosec 19 পাই বাই 3, cosec 19 পাই বাই 3। তাহলে ভাই এখানে যেহেতু নিচে 3 আছে, আমরা কিন্তু পাই বাই 3 মান কিন্তু আমরা জানি, আমরা যে সার্ট করেছি সেখানে পাই বাই 3 মান আমরা জানি। সেই হিসেবে আমরা এখানে পাই বাই 3 মান জানি, তাহলে পাই বাই 3টা আমরা আলাদা করে নেব। cosec এখানে লিখলাম আমরা পাই বাই 3, এখানে দিলাম মাইনাস। তাহলে এখন আমরা চিন্তা করব যে এখানে আমরা কি দিলে আমাদের এই যে 19 পাই আমাদের মিলবে, 19 পাই আমাদের মিলবে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, এখানে যদি আমরা কি দেই, এখানে যদি আমরা 6 পাই দেই, 3 4 18, আর এখানে যদি যোগ করি আমরা 3 6 18, আর একে কত হবে 19। তাহলে 3 6 18 আর একে 19, তাহলে 19 আমাদের মিলে যাবে। তাহলে আমরা আরো কি করতে পারি, এখানে cosec এখানে 3 6 18, তাহলে 6 কে আমরা কিভাবে লিখতে পারি 12 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 3। 2 দিয়ে 12 ভাগ করলে 6, 2 দিয়ে 12 ভাগ করলে 6। তাহলে এটা ঠিক থাকলো। এবার আমরা কি করব, কোয়াড্রেন্ট হিসাব করব। কোয়াড্রেন্ট যদি আমরা 12 বার যদি হিসাব করি, তাহলে দেখো আমরা জানি কি এইভাবে 4 বার, এভাবে 4 বার আসে, তাহলে 12 বারে এখানে আসবে, এবার আছে প্লাস, মানে প্রথম কোয়াড্রেন্টে চলে যাবে।
তো আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আর 12 যেহেতু কি 12 যেহেতু জোড়, তাহলে cosec cosec কি থাকবে, তাহলে এখানে cosec পাই বাই 3। তাহলে cosec পাই বাই 3 মান কত, cosec পাই বাই 3 মান কত আমরা জানি, এই sin পাই বাই 3, পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি, পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে sin এবং cosec পরস্পর উল্টা, পরস্পর উল্টা, তাহলে এই cosec পাই বাই 3 এর মান √3/2 এর উল্টা হবে, √3/2 এর উল্টা কি 2/√3, তাহলে এর মান হবে 2/√3। এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, সাতের ও নাম্বার যে সমস্যাটা ছিল সেটাও আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা সাতের চ নাম্বার সমস্যা আছে সেটাই দেব। চ নাম্বার নম্বরে আমাদের যেটা আছে সেটা হলো sec। তাহলে আমরা এখানে লিখব sec -25 পাই বাই 2, ঠিক আছে, sec -25 পাই বাই 2। এখন এই কাজটা সমাধান করার জন্য আমাদের আর একটা নতুন সূত্রের সাথে পরিচিত হতে হবে। সেটা কি, সেটা হচ্ছে sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এটা একটা সূত্র, sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। শুধুমাত্র sec এবং cos এর বেলায় এরকম মাইনাস থিটা থাকলে প্লাস হয়ে যাবে, আর বাকি যে সাইডটা আছে একটু আগে তোমরা tan দেখছো, tan এর মতো tan cot sin cosec, এগুলা এখানে মাইনাস থাকলে সামনে মাইনাস চলে আসবে। শুধু sec এবং cos এর বেলায় মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি sec 25 পাই বাই 2, 25 পাই বাই 2। তাহলে মানে পাই বাই 2 এর সাথে এখানে তো প্লাস মাইনাস আর কিছু নাই, তাহলে কিছু না থাকলে আমাদের কিছু নিয়ে আসতে হবে। যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে দেখো, sec, হ্যাঁ, তাহলে 25 পাই বাই 2 প্লাস 0। ঠিক আছে, এখন দেখো এই যে পাই বাই 2 এর সব 25, এটা কি জোড় না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় হলে sec পরিবর্তনে কি হবে, sec পরিবর্তন হয়ে যাবে cosec, sec পরিবর্তন হয়ে যাবে cosec। cosec যদি হয় তাহলে 25 পাই বাই 2, 25 বার ঘোরাই, কোয়াড্রেন্ট যদি আমি ঘোরাই 25 বার, তাহলে 24 বার ঘোরালে এখানে আসবে, আর 25 বারের বেলায় কোথায় যাবে, এখানে আসবে। এবার তো 0, তাই 0 এর তো প্রথম কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, তাই সমস্যা নেই, cosec 0, cosec 0। তাহলে cosec 0 ডিগ্রি মান কত, cosec 0 ডিগ্রি মান কত সেটা আমাদের এবার লিখতে হবে। cosec 0 টা অসংজ্ঞায়িত সেটা আমরা জানি, cosec 0 মানে কি অসংজ্ঞায়িত, cosec 0 ডিগ্রি মান কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এবার আমাদের যে 7 এর 4 নম্বর সমস্যা ছিল সেই 4 নম্বর সমস্যাটাও সমাধান হয়ে গেল। এবার 7 এর যে 6 নম্বর আছে সেখানে আমরা যাই, 7 এর 6, 7 এর 6 নম্বরে কি আছে, 6 নম্বর 7 এর 6 তে দেখো আছে sin 31 পাই বাই 6, sin 31 পাই বাই 6, sin 31 পাই বাই 6। তাহলে এখন পাই বাই 6 এর মান তো আমাদের জানা আছে যেহেতু, তাহলে আমরা কি করব এবার, এবার আমরা sin, এখানে যে পাই বাই 6 টা আমরা এখানে লিখলাম, এখানে মাইনাস দিলাম, কি দিন আমাদের এই যে 31 মিলবে সেটা আমরা চিন্তা করি। তাহলে দেখো এবার যদি আমরা এখানে যদি দেই 5 পাই প্লাস যদি এখানে দেই, তাহলে দেখো 5 6 30 আর এক কত 31, 5 6 30 আর একে কত হবে 31। তাহলে আমরা কি লিখব sin, তাহলে পাই বাই 2 এর সব 5 এর জায়গায় দিলাম কত 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5,
প্লাস পাই বাই 6। তাহলে 10 যেহেতু জোড় তাহলে সাইন সাইনই থাকবে, সাইন থাকলো। এবার আমরা কোয়াড্রেন্ট হিসাব করি। কোয়াড্রেন্ট যদি আমরা হিসাব করি তাহলে 10 বার ঘোরাই, তা 8 বার ঘুরাইলে এখানে আসবে 9 বার 10 বার প্লাস এখানে চলে আসে। এখানে যে আসে এই ঘরে কি সাইন নেগেটিভ, 8 9 10 প্লাস আছে এখানে চলে আসবে, তাহলে এখানে সাইন নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে -6। তাহলে মাইনাস সাইন পাই বাই 6 মানে কত? পাই বাই 6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, -হাফ। এবার চলে যায় সাতের বর্গীয় যে নাম্বার যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করি। সাতের বর্গীয় যে নাম্বার সমস্যা এটা আমরা সমাধান করি। এখানে আছে cos -25/6 -25 পাই বাই 6। আর দেখো এখানে আমরা একটু আগে একটা সূত্র পড়েছি, cos - θ = cos θ, cos - θ = cos θ। আর সেই হিসাবে এই cos 25 পাই বাই 6 হয়ে গেল। এবার যেহেতু পাই বাই 6 এর মান আমরা জানি, তাহলে পাই বাই 6 টা আগে লিখব। cos এখানে দিলাম পাই বাই 6 মাইনাস দিলাম। এবার এখানে কত দিলাম আমাদের 25 মিলবে সেটা আমরা চিন্তা করি। আমরা এখানে দিলাম 4 পাই, তাই 4 6 24 আর একে 25, 4 6 24 আর একে 25। তাহলে এরপর আমরা কি লিখব? cos 4 এর পরিবর্তে লিখলাম 8 পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে দেখো এখানে 8 যেহেতু জোড় তাহলে cos ই থাকবে। আর 8 বার ঘুরলে কি হবে? এখানে আসবে 4 বার 8 বার, তাহলে প্লাসের কারণে প্রথম কোয়াড্রেন্টে যাবে। প্রথম কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ পাই বাই 6। পাই বাই 6 মানে কত ডিগ্রি? পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত তোমরা জানো সেটা, √3/2, √3/2। তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। তাহলে আজকে আমরা অনুশীলনী 8.3 এর বেসিক বিষয়গুলো জানলাম, পাশাপাশি আমরা দুইটা কাজ সমাধান করলাম, পাশাপাশি আরো আমরা কি করলাম, এই যে অনুশীলনের যে 7 নম্বর সমস্যা আছে 7 নম্বরে তোমাদের এই ক থেকে নিয়ে বর্গীয় যে পর্যন্ত যতগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা 8 নম্বর থেকে পরে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।